সালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা হচ্ছে ফোর্থ ইয়ারের যে ক্লাসগুলো, যে প্রবলেমগুলো ছিল তার মধ্যে আহ, যে কয়টা আমরা আমরা দেখছিলাম। আহ, একটি ছিল যে হাইড্রোবোরেশন। তো এটি এটি হচ্ছে যে আমরা এই যে হাইড্রোজেনেশন বিক্রিয়ার কৌশল যেটা, এটি হচ্ছে যে আমরা এর আগে একটা আলোচনা করেছিলাম। তারপরে যেহেতু কোশ্চেনটা আসছে যে এটাতে প্রবলেম সলভ হয় নাই, সুতরাং আমরা এটা করে দিচ্ছি, কারণ হচ্ছে যে সময় নাই। মানে অন্য টাইমটাকে যে চেঞ্জ করে নিব সেই সময়টা নাই, যার ফলে এটা এখনই করে দিতে হচ্ছে না, এরপরে আবার ক্লাস আছে। সো আমরা একটা একটা করে কোশ্চেন সলভ করে নিই। যে অ্যালকিনে হাইড্রোজেনেশন বিক্রিয়ার কৌশল আলোচনা করো। তো এই হাইড্রোজেনেশন ব্যাপারটা কি আসলে, এইটা আমাদের আগে জানা দরকার। হ্যাঁ, তো হাইড্রোজেনেশন এই জিনিসটা কি সেটা আমরা আগে জানি। জানার পরে তারপরে আমরা আহ, আলোচনায় যাব। দেখেন যে এইটি যেহেতু দ্বিবন্ধন রিলেটেড কোনো ইস্যু, হাইড্রোকার্বনে দ্বিবন্ধন কখন হয়? দ্বিবন্ধন যখন হয় তখন হলো যে আমরা ধরে নিই যে এটা হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাই তো? তো এখন হচ্ছে যে এরকম আমাদের হাইড্রোকার্বন গ্রুপে কি আছে? দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ডাবল বন্ড, আর একটা হচ্ছে ট্রিপল বন্ড। এরপরে তো আর কিছু নাই। তো ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড এই দুই জায়গাতে যদি কোনো কারণে বা কোনো বিক্রিয়ার মাধ্যমে বা কোনো একটা কেমিক্যাল এনভায়রনমেন্ট সেট আপ করার মাধ্যমে আমরা হাইড্রোকার্বনে অক্সিজেন প্রোভাইড করতে পারি। খুব ভালো করে বুঝেন, হাইড্রোকার্বনে যদি অক্সিজেন প্রোভাইড করতে পারি মানে অক্সিজেনকে অ্যাড করতে পারি, তাইলে সেটার নাম হচ্ছে হাইড্রোজেনেশন। আর যদি অক্সিজেন অ্যাড করি তাহলে হাইড্রো অক্সিজেনেশন, মানে অক্সিজেনেশন যেটাকে বলি। তার মানে দুইটা টার্ম। একটা হচ্ছে হাইড্রোজিনেশন, মানে হাইড্রোজেনের সংযোজন। আর একটা ঘটনা ঘটতে পারে অক্সিজেন হইতে পারে, এর বাইরে কিন্তু অন্যগুলো অন্য নামে আছে। বাট এই যে TION, শান দিয়ে দুইটা শব্দই হয়। একটা হচ্ছে হাইড্রোজেনেশন, আর একটা হচ্ছে অক্সিজেনেশন। আচ্ছা, এরপরে অন্যান্য যেমন হচ্ছে যে আমরা হ্যালোজেন গ্রুপে দেখেছি যে ব্রোমিনেশন, ক্লোরিনেশন, ফ্লোরিনেশন, এগুলো এগুলোও কিন্তু হয়। তো আমাদের যেহেতু আলোচনাটা হাইড্রোজেনেশন নিয়ে, সেটা আমরা এখানে সীমাবদ্ধ থাকি। তাহলে আমরা হাইড্রোজেনেশন জিনিসটা বুঝলাম। এখন যে কোনো ডাবল বন্ড বা যে কোনো ট্রিপল বন্ডে আপনি চিন্তা করেন, যে কোনো ডাবল বন্ড বা যে কোনো ট্রিপল বন্ডে যদি আপনি এই কাজটা করেন বা এই রিয়াকশনটা দেখান, তখন সেটি আমরা ধরে নিই যে এটা হাইড্রোজেনেশন বিক্রিয়া। এখন কোথায় সংঘটিত হচ্ছে তার উপরে ডিপেন্ড করে বিক্রিয়া এনভায়রনমেন্ট এবং কেমিক্যাল এনভায়রনমেন্টটা চেঞ্জ হতে পারে। এখন যখন আমরা এই ডাবল বন্ডের কথা চিন্তা করব, তখন আমাদের মানে খুব সহজেই মনে চলে আসে নিকেল প্রভাবকের কথা। এটি একটা ওয়েল নোন এবং হচ্ছে ওয়েল ইস্টাবলিশড এবং হচ্ছে প্রুভড একটা ক্যাটালিস্ট, যেটি কিনা 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়াটা সংঘটিত হয়। ল্যাবরেটরিতে আমরা এই বিক্রিয়াগুলো ইজিলি করতে পারি। হ্যাঁ, এই বিক্রিয়াগুলো ইজিলি করতে পারি। এগুলো হচ্ছে যে আমরা ওই ছোট টেস্ট টিউব দিয়েই কিন্তু এই বিক্রিয়াগুলো সম্পূর্ণ করা যেতে পারে। তো এইটার তাহলে মূল ঘটনা কি হলো? মূল ঘটনা হলো যে আমরা এইটুক পর্যন্ত দেখেন, এই যে এইটুক পর্যন্ত, এইখানে এই যে বিক্রিয়াটা দেখতেছেন, এই বিক্রিয়াটা হচ্ছে আমার হাইড্রোজেনেশন বিক্রিয়ার একটা মানে পারফেক্ট একটা এক্সাম্পল। এখন কোশ্চিন হচ্ছে এই বিক্রিয়াটার ক্ষেত্রে টেম্পারেচারের যেটা, যেমন 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটি হচ্ছে রেঞ্জ। এটা রেঞ্জ এবং এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি যে র ম্যাটেরিয়ালস বা ইউজ করতেছেন বা যে নিকেল প্রভাবক ইউজ করতেছেন সেগুলো কতটুকু বিশুদ্ধ, তার উপরে ডিপেন্ড করে। টেম্পারেচার কখনো কম বেশি হইতে পারে, সেই জন্য রেঞ্জটা ব্যবহার করি। আমরা কত রেঞ্জ ব্যবহার করি? 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তবে স্পেসিফিক্যালি যদি আপনি বিক্রিয়াগুলো চিন্তা করেন, তাহলে এক একটা সময় এক এক রকম দেখা যাবে। যেমন এখানে আপনি এক্সাম্পল দেখতেছেন, এখানে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা প্লাটিনাম বা আপনার হচ্ছে যে মলিবডেনাম এই ধরনের প্রভাবকের উপস্থিত হয়ে থাকে এবং নিকেল প্রভাবকের উপস্থিত হয়ে থাকে। এবং কখনো কখনো বিক্রিয়াটা 180 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। এটা ভুল না। যেমন মনে হতে পারে যে এখানে 150 থেকে 200 ডিগ্রি লিখলাম, এখানে আবার 180 ডিগ্রি লিখতেছি, এটা ভুল না। এখানে নিকেল প্রভাবক অবস্থা ইথিলিনের সাথে বিক্রিয়া দিলে এটা 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে সংঘটিত হয়ে থাকে, যদি র ম্যাটেরিয়ালস গুলো ঠিক থাকে। আচ্ছা, এবার আসেন হচ্ছে আমাদের পড়াটা কোন জায়গায়। আমরা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট হিসেবে আমাদের মানে নজরটা কোন জায়গায় দিতে হবে? এইটুকু যেটুকু আলোচনা করলেন এটি হচ্ছে ইন্টারমিডিয়েট। এইখান থেকে নিয়ে ওই পোর্শনটুকু পর্যন্ত হচ্ছে ইন্টারমিডিয়েটের অংশ। কিন্তু আমাদের যেহেতু কোশ্চিনটা লিখতে হয় বা অনেক সময় টিকা আকারে আসে, সেই জন্য আমাদের এইটুকু আমাদের জানতেই হবে, এটা ইন্টারমিডিয়েট লেভেলের পড়া। আপনাদের জন্য কোন জায়গাটা? আপনাদের জন্য হচ্ছে এই জায়গাটা, এই যে কৌশল। আর এই সাবজেক্টে আমরা আলোচনা করছি রিয়াকশন মেকানিজমের। সুতরাং এই জায়গাটায় কোনো ভুল হওয়া যাবে না। পরীক্ষক আসলে এই জায়গাটাই আপনার কাছে জানতে চাইবে। হ্যাঁ, যিনি মানে কোশ্চিন সেট করবেন, উনি আসলে এই জায়গাটা আপনার কাছে জানতে চাইবেন। তাহলে আমরা এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করি।
আচ্ছা, প্রথমে রিয়াকশন গুলো বুঝে নিই। রিয়াকশনটা যদি বুঝে বুঝে নিতে পারি তাহলে আমরা এগুলো ভাষা নিজের মতো করে লিখতে পারবো। এখানে কি কি ধরনের ঘটনা ঘটে সেইগুলো আগে আমরা বোঝার চেষ্টা করি। নর্মালি আমরা কেমিস্ট্রি স্টুডেন্ট হিসেবে দুটো জিনিসকে বোঝার চেষ্টা করি। দেখেন কোনো একটা বিক্রিয়া আমরা যেভাবে লিখে দিই খাতায়, যে এখানে CH2 ডাবল বন্ড CH2 হাইড্রোজেন 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিকেল, আর এই বিক্রিয়াটা প্রোডাক্টটা উৎপন্ন হয়ে গেল। এটা একটা সিম্পল কথা। সিম্পল কথাটা কিরকম? ধরেন আপনি জানেন যে আপনার ঘরে তিনটা সুইচ আছে। আপনার ঘরে কয়টা সুইচ আছে? তিনটা সুইচ আছে। একটা সুইচে লাল আলো জ্বলে, একটা সুইচে ধরেন ব্লু আলো জ্বলে, আর একটা হচ্ছে এমনিতে হোয়াইট কালার। তো এখন আপনি তিনটা সুইচের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আছে। আপনি যদি 3 নম্বর চাপ দেন তাহলে পরে হচ্ছে যে হোয়াইট, আমরা যে আলোটা দেখি সাদা সাদা আলোটা আসবে। এখন এই যে হোয়াইট, কেউ যদি এই হোয়াইট কালারটা মানে 3 নম্বর বাটনটা চাপ দেয়, হোয়াইট কালার পাবে। এটি হচ্ছে সবাই জানে। কিন্তু এই যে সুইচটা চাপ দিলেন, সুইচের সাথে কিভাবে কানেকশন সেট করা আছে, কানেকশন হওয়ার পরে এটা বাল্বে গেল, বাল্বে যাওয়ার পরে ইলেকট্রন কিভাবে পাস করতেছে, তারপরে ওখানে যে কি ঘটনা ঘটনা ঘটছে, এগুলা কারা জানে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জানে। আপনি আমি কি জানবো? আপনি আমি জানবো যে এই সুইচটা চাপ দিলে সাদা আলো আসবে। তার মানে এটা হচ্ছে এই 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 বিক্রিয়াটা হচ্ছে সেই রকম। এই যে CH2 ডাবল মানে CH2 এত। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট অফ কেমিস্ট্রি আপনাকে ভিতরের ঘটনাগুলো জানতে হবে, যেমন করে ওই ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ওই ভিতরের ঘটনাগুলো জানে, যে কি করে ইলেকট্রন এখান থেকে কানেকশন হয়ে ওই বাল্ব পর্যন্ত যাচ্ছে এবং বাল্ব কিভাবে জ্বলতেছে। সেই ভিতরের ঘটনাগুলো একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জানে। তাহলে আমরা এখন আমাদের এই ফোর্থ ইয়ারে আমাদেরকে জানতে চাইবে এইটা, যে আমি এই ভিতরের ঘটনাটা জানি কিনা। তো এখানে কি কি ঘটনা ঘটবে? একটা হচ্ছে আপনার স্টেরিক ইফেক্ট নামে একটা ইফেক্ট আছে। স্টেরিক ইফেক্টটা কি আমরা একটু দেখেন, লাইন নোটটা একটু লাইন বাই লাইন পড়ার চেষ্টা করি। স্থানজনিত বা স্ট্যাটিক বাধার কারণে অ্যালকিনের যে দিকে অধিক হাইড্রোজেন, অর্থাৎ যেদিকে কম বাধাগ্রস্ত, সেই দিকে ধাতুর সক্রিয় কেন্দ্র অধিশোষিত হয়, মানে সংযোজিত হয়। আমরা পড়ি তারপরে এটা বোঝার চেষ্টা করছি। যেহেতু দেখা গিয়েছে যে হাইড্রোজেন অ্যালকিনে কম বাধাগ্রস্ত দিক থেকে যোগ হয়। এই এই লাইনটা খুব আবার রিপিট করছি আমি। হাইড্রোজেন অ্যালকিনে কম বাধাগ্রস্ত দিক, কম বাধাগ্রস্ত দিক কোনটা সেটা আমাদেরকে তাহলে জানতে হবে। সেই কম বাধাগ্রস্ত দিক থেকে সংযোজিত হয়। তো যেখানে যদি যদি এই ডাবল বন্ডের দুই পাশে, ডাবল বন্ডের দুই পাশে যদি সমপরিমাণ হাইড্রোজেন থাকে, তাহলে দুই পাশেই যখন আপনি হাইড্রোজেন সংযোজন করবেন, তখন এই যে স্টেরিক বাধা বা স্থানজনিত যে বাধা, প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতার মান সমান। কিন্তু যদি এই CH2-র পাশে আরেকটা CH2 থাকতো, বা এখানে যদি ক্লোরিন থাকতো বা ব্রোমিন থাকতো, তাহলে কিন্তু বাধার পরিমাণ ভিন্ন হতো। তখন হাইড্রোজেনের সংযোজনটা অন্যরকম হতে পারতো। কিন্তু যেহেতু দুই পাশে CH2 মূলক মানে দুইটা হাইড্রোজেন রয়েছে, সুতরাং দুই পাশে সমান ধরনের স্টেরিক ইফেক্ট বা স্টেরিক বাধা রয়েছে। তাহলে স্টেরিক ইফেক্ট কি? স্টেরিক ইফেক্ট হচ্ছে কার্বনের সাথে সংযুক্ত গ্রুপ বা এলিমেন্ট বা যে কেমিক্যাল মানে যে মৌলটা সংযুক্ত আছে তা সংযুক্ত থেকে ওই যৌগে কি ধরনের প্রভাব ফেলছে, সেটিকেই আমরা বলি স্টেরিক ইফেক্ট। অর্থাৎ ওই কার্বনের সাথে ডিরেক্টলি সংযোগ থেকে যে বাধাটার উৎপত্তি ঘটায়, সেটি হলো স্টেরিক ইফেক্ট। তাহলে আমরা যেহেতু কিছুক্ষণ আগে শুনলাম যে CH2 এই দুই পাশে আমার দুইটা হাইড্রোজেন রয়েছে, সুতরাং এখানে স্টেরিক বাধা সমান। তাহলে এইখানে অক্সিজেন, এখানে আপনার হাইড্রোজেন সংযোজন হইতে কোনো ধরনের কোনো প্রবলেম নাই। এবার আসেন এই ডান পাশের দিকে তাকান। এখানে দেখেন আমরা এই যে স্টার চিহ্ন দিয়েছি, এই যে স্টার চিহ্ন দিয়েছি, এই স্টার চিহ্নটা আসলে কি? স্টার চিহ্নটা হচ্ছে আমার এই যে এখানে দুটা বন্ড ছিল, একটা বন্ড ভেঙে গেছে, দেখেন পাই বন্ডটা। পাই বন্ডের যে ইলেকট্রন, সেই ইলেকট্রন কার? এই কার্বনের একটা ইলেকট্রন, এই কার্বনের একটা ইলেকট্রন। সো এই কার্বনের একটা ইলেকট্রন, এই কার্বনের একটা ইলেকট্রনকে আমরা দেখিয়েছি। এখানে এখন কোশ্চেন হইতে পারে যে এই যে এখানে স্টার চিহ্নটা এটা কি আসলে? স্টার চিহ্নটা বোঝানো হয়েছে যে এই কার্বনের একটা ইলেকট্রন, এই কার্বনের একটা ইলেকট্রন। আচ্ছা, তাহলে এইখানে আমরা দেখছি এখানে বন্ডের বন্ডের যে পাই বন্ডের যে ইলেকট্রন, সেটাকে আমরা আলাদা করে চিহ্নিত করলাম। এখন যখন এই যে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন তো দুই পাশে যুক্ত হবে না, হাইড্রোজেন পরমাণু। আর হাইড্রোজেন অণু কোনটা? H2 হচ্ছে হাইড্রোজেন অণু। তো একটা হাইড্রোজেন অণুতে কয়টা হাইড্রোজেন? দুইটা হাইড্রোজেন। তাহলে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন নিজেদের মধ্যে কি করেছে? বন্ডিং করেছে। সেই বন্ডিং এর ইলেকট্রন এটা, এই বন্ডিং এর ইলেকট্রন এটা। এখন যখন সেপারেট হয়ে যাবে, তখন এটা আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেল। এইগুলোকে আমরা খাতাতে বোঝার জন্য ভাবে দেখাচ্ছি, কিন্তু আসলে এটাকে বাস্তবে এটাকে সেপারেট করাটা খুব ডিফিকাল্ট। এটা আমরা বোঝার জন্য এভাবে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এই লাইন ক্লিয়ার। এবার পরের লাইনে আসেন। পরের লাইনে এখানে দেখেন, এখানে প্রথমে কি ঘটলো? এখানে ঘটছে যে আমার এই যে CH2 এবং CH3,
এখানে দেখেন দুইটা ছিল না, দুইটার মধ্যে এই যে CH2 এই পাশে একটা যোগ হবে, এই পাশে একটা যোগ হবে। তাহলে এই যে হাইড্রোজেন, এখানে আমরা যে একটা হাইড্রোজেন দেখাচ্ছি বেসিক্যালি, এই একটা হাইড্রোজেন চলে যাচ্ছে এই পাশে, আর একটা হাইড্রোজেন এখানে হতো আসলে দুইটা হাইড্রোজেন। এখানে এই জায়গাটা একটু ভুল আছে, ভুল বললে এখানে টু হলে সব থেকে পারফেক্ট হতো ইকুয়েশনটা, টু হাইড্রোজেন। হ্যাঁ, তাহলে ঠিক হতো। তাহলে এই পাশে একটা হাইড্রোজেন চলে গেল, আর এই পাশে একটা হাইড্রোজেন গেল। এখন এইখানে এইখানে আমরা যখন এই যে CH2 দেখাচ্ছি, তার মানে এখানে বোঝাতে চাচ্ছি এখানে যদি আপনি দুইটা হাইড্রোজেন দেন, এখানে যদি দুইটা হাইড্রোজেন দেন তাহলে কিন্তু CH3 লিখবেন। আর যদি এখানে যেভাবে আছে এভাবে যদি লেখেন তাহলে CH2 আর CH3 লিখবেন। মানে বোঝাতে চাচ্ছি আমরা একটা হাইড্রোজেন একটার সাথে যুক্ত হয়েছে। আসলে যখন বিক্রিয়াটা রিয়াকশন মেকানিজম সংগঠিত হয়, দুইটা হাইড্রোজেন দুই পাশের কার্বনে যে যুক্ত হয়ে যায় না, প্রথমে একটা যুক্ত হয়, পরে আরেকটা যুক্ত হয়। দ্যাটস ওয়াই এটা এভাবে দেখানো হয়েছে, এই যে লাইনটা। কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। এখানে মনে হচ্ছে এক পাশে CH3 এক পাশে CH2, তাহলে এখানে আমার ইটা কই গেল, আর একটা হাইড্রোজেন কই, আর একটা হাইড্রোজেন, মানে এখানে স্টেপটা সংগঠিত। আমরা যদিও এইভাবে একই টান দিয়ে লিখে দিই, এ পাশে একটা কার্বন হাইড্রোজেন যোগ করে দিই, এ পাশে একটা হাইড্রোজেন যোগ করে দিই, যেমন করে যেখানে যোগ করেছেন দেখেন এই যে এই জায়গাটায়। কিন্তু বিক্রিয়াটা ঘটে আসলে দুইটা স্টেপে। প্রথম স্টেপে একটা কার্বনের সাথে যুক্ত হয়, দ্বিতীয় স্টেপে আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়। এই যে প্লাস চিহ্ন আপনি দেখাচ্ছেন, এই প্লাস চিহ্নটা দেখানোটা ম্যান্ডেটরি কি না, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ম্যান্ডেটরি হচ্ছে কতটুকু পর্যন্ত, এই লাইনটা পুরোটাই দেখাতে হবে আপনাকে, এই লাইনেও দেখাতে হবে। এই লাইনে এসে আপনি এই বাম সাইড পর্যন্ত দেখাতে পারেন, ডান সাইড না দেখালে হবে, বাম সাইড পর্যন্ত দেখাতে হবে। মানে এই যে এই হাইড্রোজেনের এই ইলেকট্রন, এই ইলেকট্রন তো কোত্থেকে আসছে, এই যে এই বন্ড, এই যে এই বন্ডের ইলেকট্রন মনে আছে, এই যে এখান থেকে সোজা এখানে আসছে। সো এই জিনিসটা আপনাকে দেখিয়ে যেতে হবে মানে ফাইনাল স্টেজ পর্যন্ত। সো আমরা এখানে এই জিনিসটা মনে রাখবো, যদি আপনি না দেখেন আপনার এখানে নম্বর দিবে না। আর এই কারণে আপনি বলবেন পরীক্ষা দিয়ে এসে আমি সব ঠিক মতো লিখে এসেছি, আর আমার রেজাল্টটা খারাপ হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় আপনার সাথে বেইমানি করেছে, এইটা তখন আপনি বলবেন। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের তো কোনো দোষ নাই, দোষ হচ্ছে আপনার যে আপনি জানেন না। হ্যাঁ, সো এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এই যে এই জায়গাটা আপনি দেখাইছেন না, এইখান থেকে আপনাকে দুইটা স্টেপ, এই হাইড্রোজেনটা একটা কাজ যুক্ত হবে, আর এই হাইড্রোজেনটা একবার যুক্ত হবে, সেই জিনিসটা এখানে দেখাই দিতে হবে। এই যে দেখেন এইখানে এই হাইড্রোজেনটা যুক্ত হবে কার সাথে, এই কার্বনের সাথে, সেই জন্য এখানে দেখানো হচ্ছে। আপনি ইচ্ছা করলে এটাকে এ পাশে লিখতে পারবেন না, যদি লিখেন তাহলে কি হবে, জিরো 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 দিবে। এই হাইড্রোজেনটা অ্যাটাক করবে কাকে, এই কার্বনকে। এখন আপনি যদি এভাবে এটাকে এভাবে লেখেন, ধরেন আপনি তো লিখতেই পারেন এটা, তাই না, না জেনে আমরা এটা লিখতে পারি না, এটা লিখতেই তো পারি, এই যে এরকম করে লিখতে পারি, CH2, CH2, এখানে CH3, CH3, এখানে প্লাস দিলাম, এখানে হাইড্রোজেন, এখানে টান দিয়ে এখানে স্টার চিহ্ন দিলেন, মানে ইলেকট্রনটা বোঝালেন। আর এখানে এখন দিয়ে পরের লাইনে আপনি লিখলেন হচ্ছে, কি লিখলেন, CH3, CH3, লেখা যায় না, লেখা যায় তো। কিন্তু লিখলে পরে কি হবে, আপনার জন্য না এটা, এটা যদি ইন্টারমিডিয়েট পড়ে ছেলে লিখে তাহলে ঠিক আছে, আপনার জন্য না। কারণ আপনার কাছে জানতেই চাওয়া হয়েছে এটা যে এক্স্যাক্টলি কি হবে সেটা বলো। সো এই জায়গাটা কেয়ারফুল থাকতে হবে, চাইলে ইচ্ছা করে আপনি উল্টাপাল্টা করতে পারবেন না। আশা করছি বুঝতে পেরেছেন এটুকু। আচ্ছা, এখন হচ্ছে যে এর পরের অংশটুকু আমরা একটু মানে রিডিং পড়ি, তাহলে আপনাদের আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এই জায়গাটা আমরা একটু যাই। এখানে দেখেন তো এই জায়গাটা, এই যে এইখানটায় বলছে অধিশোষিত হওয়ার সময় হাইড্রোজেন অণুর বন্ধন ভেঙে যাওয়াই সম্ভব, যেটা আমরা দেখলাম। দ্বিতীয় ধাপে অধিশোষিত হাইড্রোজেন পরমাণু একটি কার্বন পরমাণুর একটির সাথে যোগ হয়, এতে কার্যত একটি অ্যালকাইল রেডিক্যাল আংশিকভাবে অধিশোষিত হয়, মানে আংশিকভাবে সংযুক্ত হয়, এবং দুটি সক্রিয় বিন্দু তৈরি হয়। এই যে এগুলো, এই যে একটি, এগুলোকে সক্রিয় বিন্দু বলা হয়। হুম। আচ্ছা, শেষে অন্য একটি অধিশোষিত হাইড্রোজেন পরমাণু আংশিক অধিশোষণ, মানে যেটা বললাম যে একটা স্টেপে প্রথমে এটা সংযুক্ত হবে, পরে এটা সংযুক্ত হবে, সেই কথাটাই এখানে লেখা আছে। আর এগুলোকে সক্রিয় অণু বা অ্যাক্টিভ এলিমেন্ট বা মানে কমপ্লেক্স বলতে পারেন, অ্যাক্টিভ কমপ্লেক্স, হ্যাঁ, বলা যেতে পারে। তাহলে এইটা আর মনে হয় না যে আপনাদের নতুন করে আর কিছু পড়ার আছে। জাস্ট যে ঘটনাটা বললাম এটি হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে হবে। আপনার কাছে যদি মনে হয় ভিডিওটা শুনে বা আর দেখে এখানে লেখাটা তো অনেক বড়। হুম হুম। এখানে লেখাটা তো অনেক বড়, এটা কি একটু শর্ট করা যায় না? কোনটা কোনটা বলেন। মানে এখানে যে লেখাগুলা মানে ভিতরের যে কৌশলগুলা দিছে, এটা তো অনেক বড় হয়ে যায়। মানে টেক্সট টেক্সট, হ্যাঁ। এটা শর্ট কি করবেন এখানে, তো আপনি প্রথমে বলবেন যে এটার সাথে এটা সংযুক্ত হয়ে
আমাদের দুটো সক্রিয় এলিমেন্ট তৈরি হয়, বন্ড ভেঙে যায়, এবং হাইড্রোজেন অণু দুটো সক্রিয় এলিমেন্টে পরিণত হয়, মৌলে পরিণত হয়, যেমন এটা এটা। আচ্ছা, তারপরে দ্বিতীয়ভাবে বলবেন যে এই সক্রিয় অণুর সাথে কি হয়, আপনার একটা হাইড্রোজেন আংশিকভাবে অধিশোষিত হয়, এই যে এটা। দেন তৃতীয় ধাপে এসে ওই আংশিক অধিশোষিত অণুর সাথে আরেকটা হাইড্রোজেন পরমাণু, অ্যাক্টিভ হাইড্রোজেন পরমাণু সংযোজিত হয়, দিয়ে এটা তৈরি হয়। এখানে তো শর্ট করার আর কিছু নাই, তো আপনাকে এই তিনটা স্টেপ তো বলতে হবে। এখানে তিনটা স্টেপই বলা আছে। হুম। আপনি যেভাবে বললাম আপনি এভাবে লিখলেও হবে, মানে বইয়ের ভাষা লিখতে হবে এমন না, কিন্তু এখানে স্ট্যাটিক ইফেক্টের কথাটা উল্লেখ করতে হবে, কেন এটা হয়। এই যে এই তিনটা স্টেপ যে ঘটছে, কেন ঘটছে, সেটা স্ট্যাটিক ইফেক্টের কারণে, সে কথাটা বলে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা। আর এই তিনটা স্টেপ আপনাকে অবশ্যই যে এক্স্যাক্টলি যা আছে তাই লিখতে হবে, চেঞ্জ করার কোনো সুযোগ নাই। আর যেভাবে বললাম ওগুলো মিস ইউজ করা যাবে না, মানে যদি করেন তাহলে এখানে নাম্বার দিবে না। এই রিয়াকশন মেকানিজমে কিন্তু নাম্বার হচ্ছে ম্যাথের মতো, একদম এক্স্যাক্টলি ম্যাথের মতো। যদি আপনি ঠিক মতো লিখে থাকেন তাহলে হচ্ছে মানে পুরাটা নাম্বার দেবে, আর না হলে পরে নাম্বার এটা কি কেটে খুব বেশি ইম্পর্টেন্ট স্যার এবারের জন্য? এটা টিকা আকারে আসতে পারে, কোশ্চিন আকারে না আসলেও টিকা আকারে দিতে পারে। হ্যাঁ, সেই জন্য এটা অবশ্যই আমাদের একটু দেখে রাখতে হবে। মানে দেখে রাখতে পারে খুব কঠিন না, আপনি শুধু রিয়াকশনটা প্র্যাকটিস করেন, বাদ বাকি ভাষা আপনি লিখতে পারবেন। রিয়াকশনটা যখন প্র্যাকটিস করবেন, বুঝে বুঝে প্র্যাকটিস করবেন, যে কোন কোন স্টেপ থেকে কি হচ্ছে। এটা যদি আপনার মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে ভাষা আপনি নিজে লিখতে পারবেন। ভাষার জন্য নাম্বার কাটবে না, রিয়াকশনের জন্য নাম্বার কাটবে, মনে রাখেন। ভাষাটা আপনি যেভাবে বুঝে বুঝে লিখবেন, সেভাবে বুঝে বুঝে যদি ভাষাটা মানে রিয়াকশন বুঝে বুঝে যেভাবে লিখবেন, সেভাবে বুঝে বুঝে যদি ভাষাটা লিখে দেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ভাষা ঠিক থাকলে, রিয়াকশন ভুল থাকলে 1 মার্কও দিবে না। ভাষা যদি কোনোটা ভুলও হয় বা কোনো অংশ ছেড়ে দেন, রিয়াকশন ঠিক থাকলে নাম্বার দিয়ে দিবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা বললাম যে ওই যে ওজোনাইজেশন যেটা, এইটা একটু আমরা হ্যাঁ, একটু দেখি। এইটা তো এইটা এ- বলেন। এটা তো করছি স্যার, কিন্তু আলোচনা করা হলো, ওজোনোলাইসিস সেদিন আলোচনা করা হয়েছে। হয়েছে এটা। আচ্ছা, তাহলে বাকি ছিল কি হ্যাঁ, আপনার যে ওজন আপনার ওজন আপনার যে কোশ্চিন পেপার, এখান থেকে আমি দেখতেছি আর আর কি বাকি ছিল, কোনটা বলেন তো। স্যার এই যে 1 নাম্বারটা অলিফিনে হাইড্রোজেন হাইড্রোজেন হ্যালাইডের সংযোজন মার্কিংক সূত্রানুসারে ঘটে, এইটা ওজোনোলাইসিস আলোচনা করা হয়েছে। আচ্ছা, তাহলে এটাতে আমরা যাই। এটা কি এখানে মানে পিডিএফ দেওয়া আছে না অলিফিনে? এইটা আচ্ছা, বলতে দেখি আগে পারতেছি না। আগে দাঁড়ান, একটু লাইনে থাকেন, দেখে নিচ্ছি আমি, না হলে পরে আমরা আলোচনা করে দিচ্ছি। থাকার কথা। এটা হচ্ছে এই যে অলিফিনে হাইড্রোজেন হ্যালাইড সংযোজন মার্কোনিকভ সূত্র অনুসারে ঘটে কেন, ব্যাখ্যা করো। প্রথম কথা হচ্ছে হ্যাঁ, আপনি মার্কোনিকভ সূত্রটা আমরা জানি কিনা সেটা আগে আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ। হ্যাঁ সেটা তো জানি। তো এই যে মার্কোনিকভ সূত্রটা কি আসলে, বলেন তো, ধারণা আছে? আহ, এখ- ওই যে এখানেই দাও। স্যার হ্যাঁ এখানে তো আছে অপ্রতিসম কি যেন অসম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিসম বিকারকের দ্রুত বিক্রিয়ায় হুম। হচ্ছে কি যেন বিকারক কোনো ঋণাত্মক অংশ হুম। হচ্ছে সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণুতে সংযুক্ত। হ্যাঁ। তো এই এই জায়গাটা আপনি বুঝেন, এই জায়গাটা আমরা আগে আগে একটু বুঝে নিই, হ্যাঁ, তারপরে আমরা অন্য জায়গায় যাব। একটা একটা জিনিস দেখেন যে মার্কোনিকভ এবং অ্যান্টনি মার্কোনিকভ নামে দুইটা দুইটা রুল আছে। মানে একটা হলো পেন সূত্র, আর একটা হচ্ছে বিপরীত সূত্র বলি আমরা। তো মার্কোনিকভ সূত্র বলা হচ্ছে, যদি যদি আমরা কোনো অপ্রতিসম হাইড্রোকার্বন এর সাথে আমরা যদি হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া দিই, খুব ভালো করে বোঝেন, অপ্রতিসম হাইড্রোকার্বনের সাথে, অপ্রতিসম কারা, অপ্রতিসম মানে হচ্ছে হয় ডাবল বন্ড, না হয় ট্রিপল বন্ড। একদম সিম্পলি বুঝেন, মানে এই জিনিসগুলো একদম মাথার মধ্যে ঢুকায় নিতে হবে গল্পের মতো করে। অপ্রতিসম কারা, অপ্রতিসম মনে করেন যে ওই রোহিঙ্গা। রোহিঙ্গা মানে কি, রোহিঙ্গা মানে হচ্ছে এদের মধ্যে ডাবল বন্ড না ট্রিপল বন্ড আছে, সোজা হিসাবে এভাবে মনে রাখেন। আচ্ছা, এখন এই যে অপ্রতিসম এই যে রোহিঙ্গা, এই রোহিঙ্গারে যদি আপনি মনে করেন দেশের মধ্যে ঢুকাতে চান, বাংলাদেশের মধ্যে, তাহলে এরা কি করে, এরা এরা যখনই বাংলাদেশের মধ্যে ঢুকবে, ঢুকার সময় এরা চিন্তা করবে কার টাকা পয়সা বেশি আছে, তার সাথে সংযুক্ত হব, নাকি হচ্ছে যে যার টাকা পয়সা না তার সাথে সংযুক্ত হব। তো অসম বিকারকের ঋণাত্মক অংশ মানে নেগেটিভ অংশ কম হাইড্রোজেন বিশিষ্ট দ্বিবন্ধন যুক্ত কার্বনে যুক্ত হবে। কম হাইড্রোজেন মানে কি, কম হাইড্রোজেন মানে হচ্ছে যেখানে
যেখানে হচ্ছে আপনার হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, যে কার্বনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম থাকবে। তা আমরা এই যে বিক্রিয়াটা আপনি দেখতেছেন না স্ক্রিনে, এখানে দেখেন তো কোন পাশে হাইড্রোজেন কম আছে। এই দ্বিবন্ধনের দুই পাশে চিন্তা করেন, এগুলা বাদ দেন, এগুলা বাদ, ভুলে যান, এগুলো নাই। এই দ্বিবন্ধন, দ্বিবন্ধনের দুই পাশে কোন পাশে হাইড্রোজেন, কোন পাশে হাইড্রোজেন কম আছে? নিশ্চয়ই CH2, এখানে দুইটা হাইড্রোজেন আছে। সিএস টু তো দুইটাই পাশে সিএইচ, এই পাশে কম আছে। এই পাশে কম আছে। এখানে তো একটা এখন হাইড্রোজেন। মার্কোনিকভ কি বলতেছে? মার্কোনিকভ বলছে যে যখন যুক্ত হবে তখন যে ঋণাত্মক অংশ, ঋণাত্মক অংশ হুম। কোনটা? ঋণাত্মক অংশ এই যে হাইড্রোজেন ব্রোমাইডের ঋণাত্মক অংশ কোনটা? Br। ব্রোমিনটা হচ্ছে বিয়ার, হ্যাঁ। ঋণাত্মক অংশ, আর ব্রোমিনটা হাইড্রোজেনটা হচ্ছে ঋণাত্মক। তার মানে হচ্ছে যার সম্পত্তি বেশি আছে, যার টাকা পয়সা বেশি আছে, সেখানে হাইড্রোজেন যাবে। একদম সিম্পলি এই লাইনটাই মনে রাখেন আপনি। হাইড্রোজেন কোন কার্বনে যাবে? যার টাকা পয়সা বেশি আছে। টাকা পয়সা বেশি মানে যার হচ্ছে হাইড্রোজেন বেশি আছে। তার মানে CH2 যেখানে আছে সেখানে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, তাহলে CH3 হয়ে যাবে এটা। যদি এখানে হাইড্রোজেন যুক্ত হয় তাহলে তো ব্রোমিন তো আর এখানে যাবে না। ব্রোমিন যাবে তো কোথায়? তাহলে আরেক কার্বনে। আর এক কার্বনে, হ্যাঁ। বুঝা গেল? হাইড্রোজেন, হাইড্রোজেন কোথায় যাবে? যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন যাবে। হুম। হ্যাঁ। এখন এই জিনিসটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? সহজে মনে রাখার জন্য আমরা একদম একটা প্র্যাকটিক্যাল লাইফ এক্সাম্পল ধরেন। আপনি একটা জিনিস কিনবেন, একটা ড্রেস কিনবেন। ড্রেস কেনার জন্য আপনি পাশাপাশি তিন চারটা দোকান আছে, যে দেখতেছেন এক দোকানে অনেক ভিড় এবং ওখানে খুব ভালো ভালো ড্রেস পাওয়া যায়। আপনি পাশের গুলো দোকান থেকে, মানে ওখানে ডিসকাউন্টও দিছে, পাশের দোকানগুলো বাদ দিয়ে আপনি ওই দোকানে দৌড়াবেন আগে, আগে দেখে আসি ওখানে। তার মানে কি? যেখানে ভিড় বেশি সেখানে আপনি যাবেন। তো এই হাইড্রোজেনের ধর্ম এরকম। কার্বনের, যেই কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে হাইড্রোজেন সোজা ওখানে যাবে। তাহলে আপনি এটাই মনে রাখেন যে হাইড্রোজেন ওখানে আগে যোগ করে দিব, তারপরে যা ঘটে ঘটবে। তা হাইড্রোজেন আগে যোগ করে দেন, তারপরে যে অংশটা থাকবে ওটা আরেক কার্বনে দিয়ে দেবেন। এটাই মার্কোনিকভ সূত্র। বেশির সাথে হুম। বেশি, এর নামই হচ্ছে মার্কোনিকভ। মনে থাকবে? এইটা আর জি। পড়া লাগবে না, এই ডায়লগটাই মনে রাখেন, বেশির সাথে বেশি মানে মার্কোনিকভ। অ্যান্টনি মার্কোনিকভ কি? কমের সাথে বেশি, মানে নেগেটিভের সাথে পজিটিভ। মানে এই যা আপনি মার্কোনিকভ শিখলেন এটার বিপরীত করেন, তাহলে অ্যান্টি মার্কোনিকভ হয়ে যাবে। তা আমরা ওটা ওটা মাথায় নিয়ে আসেন না, ওটা এখন ভুলে যান। এখন মনে রাখেন, বেশির সাথে বেশি তার মানে মার্কোনিকভ, মানে যেখানে হাইড্রোজেন বেশি ওখানেই হাইড্রোজেন যাবে। এটাই মার্কোনিকভ। চলে আসি এবার আমরা এই আমাদের আলোচনায়। এটুকুই শুধু মনে রাখেন, তারপরে আমরা এখানে আসি। হুম। এখানে বলছে অলিফিনে হাইড্রোজেন হ্যালাইডের সংযোজন মার্কোনিকভ সূত্র অনুসারে ঘটে। তার মানে কি? ওই যে যেটা আপনি পড়লেন, বেশির সাথে বেশি। হুম। তে অলিফিন কারা? কোশ্চেনটার মানে মারপ্যাচটা এখানে, অলিফিন কারা? দেখেন, অপ্রতিসম হাইড্রোজেন হ্যালাইড। হ্যাঁ এখানে এই যে হাইড্রোজেন হ্যালাইড, তো এটা তো আপনি পড়ে হ্যাঁ। আসলেন আগে মার্কোনিকভ সূত্রে। তো হুম। দেখেন এখানে তো এই ঘটনা মার্কোনিকভ সূত্র অনুসারে ঘটছে। হুম। এখন আমরা এটা একটু বিস্তারিত যাব। অলিফিনে হাইড্রোজেন হ্যালাইড সমূহের এইখানে সংযোজন। স্যার আমি, মানে এইখানে আমার মেইন সমস্যাটা হয়েছে কি, এইটুক তো ঠিক আছে বুঝছি, কিন্তু হুম এই যে যে মানে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, হুম তারপরে যে এই যে উদাহরণটা দিছে, হুম। এইটা কি ম্যান্ডেটরি? এটা কি দেওয়া লাগবে? হ্যাঁ, দেওয়া লাগবে তো। নাহলে তো, নাহলে তো মানে পুরো আলোচনাটা মানে কমপ্লিট হবে না। এই যে যেমন হচ্ছে যে আপনার এক্সাম্পলটা দিছে না, এক্সাম্পলটা তো দেওয়া লাগবে। হুম। না দিলে মানে, মানে এটা কমপ্লিট হবে না। এখন এখানে আপনি একটা কাজ করতে পারেন। মার্কস কত আছে পরীক্ষায়, এই কোশ্চেনটা কত মার্কের পরীক্ষায় কোশ্চেন হচ্ছে, যদি খ গ বিভাগে চলে আসে, হ্যাঁ, এবং সেক্ষেত্রে মার্কস যদি মানে পার্শিয়ালি না হয়, মানে ফুল কোশ্চেন হয়, তাহলে আপনাকে ফুলটাই লিখতে হবে। ফুলটাই আপনাকে লিখতে হবে, এবং এটা মানে অল্টারনেটিভ কোনো অপশন নাই আর কি। এখানে দেখেন, এখানে হচ্ছে একটা প্লাসে একটা একটা অংশ একটা যুক্ত হচ্ছে আর একটা আলাদা, এরপরের অংশ সে এটা যুক্ত হবে, এই তো কাজ। খুব সিম্পল। আপনার কাছে ওরকম মনে হচ্ছে তো আপনি, আপনি লিখেন, নিজে হাতে লিখেন, তাহলে পরে দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। আর এই যে নিচে যে ব্যাখ্যা দিয়ে হচ্ছে মার্ক নিগবের সূত্রটা দিয়ে দিচ্ছে, এইটুকু কি হচ্ছে ই এইটা করতে এটা হবে? কারণ ম্যান্ডেটরি, আমি, এটা ম্যান্ডেটরি পার্ট না। এই কোশ্চেনের ম্যান্ডেটরি পার্ট যদি বলে যে ব্যাখ্যা করো মার্কোনিকভ সূত্র, তখন হচ্ছে এটা হলো উত্তর। বা যদি না ব্যাখ্যা করতে আমি না, তো ব্যাখ্যা করো দিলে আবার একটু কেন, আমি তো মানে এই এই যে যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ দেখাচ্ছি, প্লাস একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, মানে এটাতেই তো আপনি বোঝা আপনি যাচ্ছে যে আপনি মার্ক কোশ্চেনটার হবে। দিকে তাকান, কোশ্চেনটা কি কিভাবে আসছে দেখেন পরীক্ষায়। বলছে অলিফিনে হাইড্রোজেন হ্যালাইডের সংযোজন মার্কোনিকভ সূত্র অনুসারে ঘটে কেন, তার কারণ ব্যাখ্যা হচ্ছে এই পর্যন্ত, কেনর উত্তর হচ্ছে এই পর্যন্ত। এই যে এই পর্যন্ত কি কারণে ঘটে, এই যে এই সমস্ত কারণে ঘটে, এই যে এই ঘটনাগুলো ঘটে
দ্যাটস ওয়াই ওটা ঘটে। হুম। এবার বলছে ব্যাখ্যা, হুম। এখানে আবার এখন কোশ্চেনের সাথে অ্যাড করেছে ব্যাখ্যা। এই কোশ্চেনটা যদি আপনার না থাকে, এই পরের অংশটুকু পরীক্ষার হুম। কোশ্চেনে এই যে ব্যাখ্যা করে এই শব্দটা যদি না থাকে, তাহলে আপনার এই ব্যাখ্যা করা যোগ করা দরকার নাই। বুঝতে পারছি কি? হুম। হ্যাঁ, পরীক্ষার সময় দিবেই, ওনাদেরটা আমাদের দিয়ে বেশি সাধারণত খাটানো দিতে লাগবে, পারে, এই কারণ অবস্থা। কারণ হচ্ছে এখানে এখানে আপনাদের অনেক অনেক বোর্ডে আসছে তো, 3-4 বার আসছে এবং একইভাবে কোশ্চেনটা মানে সেট হয়েছে, মানে ওই আগে আসছে পরীক্ষায় যিনি কোশ্চেন করেছেন ওই একই কথাই তুলে দিয়েছেন, চেঞ্জ ও, করে নাই। আসছে তো 2004 সালে, 7 সালে আর 10 সালে, হুম তারপরে তো হুম। আর আসে। আসে নাই কিন্তু আসতে পারে তো, আপনাদের যে আসবে না এরকম তো কোনো গ্যারান্টি নাই, তাই না? না, জানা নেই। কেমিস্ট্রি তো সবসময় হচ্ছে আপনার আনসার্টেনটি রয়ে যায়, সেই জন্য কেমিস্ট্রির ক্ষেত্রে রিস্ক নেওয়া যায় না। যারা ওই যে কোশ্চেন সাজেশন করে পড়ে, এরা আমার কাছে মনে হয় যে এরা অনেক অসম্ভব রকমের সাহসী। আমি কখনো এত সাহস নিতে পারি না, আমি কখনোই নিয়েও নি কখনো এত সাহস। আমি সবসময় চ্যাপ্টার সাজেশন করে পড়েছি এবং আমার কোনোদিন কোশ্চেন কমন পড়েনি, এরকম ঘটনা ঘটেনি। হয়তো লিখতে লিখতে ভুলে গেছি কোনোটা, এরকম হইতে পারে, এবং সেটাও আগে দুই চার চ্যাপ্টার মার্ক মানে এই যে নিউক্লিওফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক সংযোজন, হুম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, জারণ বিজারণ, হুম। এই কয়টাই পড়ি ঠিক মতন। বাদ বাকি এগুলা আর নিতে পারতেছি হ্যাঁ না, এই প্রেশার। এই তিনটা ভালো করে পড়ে ফেলেন, তাহলে তো আপনার মোটামুটি পাস মার্ক তো আমাদের নিশ্চিত হয়ে যাবে এই তিনটা পড়লে। হ্যাঁ। হ্যাঁ। আর অন্যগুলোতে যতটুকু পারেন, ফুল পড়তে হবে এমন না, যতটুকু পারেন। বুঝা না, গেল কি? ফুল আর প্রেশার আছে, এই তিনটার প্রেশারই নিয়ে বাঁচতেছি না, আর তো ফুল। এই তিনটা মানে তো এই পড়তেই হবে, পরীক্ষার পাশ আগে করার জন্য এত আমাদের এই তিনটার কোনো বিকল্প নাই, পড়তেই হবে। এর সাথে আপনি অন্য যতটুকু পারেন, ঠিক আছে? এই তিনটা যখন কমপ্লিট হয়ে যাবে, এই তিনটাতে যখন আপনি মাস্টার হয়ে যাবেন, তখন আপনি অন্যগুলো আস্তে আস্তে বাড়াবেন। সময় তো এখনো অনেক আছে, যেটুকু সময় আছে এখনো অনেক সময়। আচ্ছা, আমরা আমরা যদি আপনার ওই ওই কোশ্চিনটা, এই যে সিটটা, এই সিটটার দিকে আরেকটু তাকাই। এখানে এখানে কি আর কোনো কোশ্চিন আছে যে যেটা আলোচনা করা দরকার? স্যার, যে হাইড্রোক্সিলেশনটা, এটা হইলে একটু ভালো হয়। হাইড্রোক্সিলেশন, হাইড্রোক্সিলেশন বলতে হাইড্রোক্সিলেশন তো এইমাত্র আলোচনা করলাম, যে প্রথমে যে না, আলোচনাটা করলাম। হাইড্রোজেনেশন আলোচনা ও করছি, আচ্ছা, হাইড্রোক্সিলেশন। অক্সিজেনেশন, এটা অক্সিজিনেশন হ্যাঁ। হবে, অক্সিলেশন না। হ্যাঁ, হাইড্রোক্সিজিনেশন শব্দটা, বাংলা শব্দটা ভুল আছে, সরি। অক্সিজিনেশন। হুম। হাইড্রোক্সিজিনেশন, হাইড্রোক্সিলেশন না, হাইড্রোক্সিজিনেশন হাইড্রোজেনেশন। শব্দটা। আচ্ছা, এইখানে এইখানে এই এই হাইড্রোক্সিজেনেশন, তাহলে আমরা যে দুটো আলোচনা করলাম আজকে, দুইটা যে আলোচনা করলাম সেই দুইটা কোশ্চেন আপনারা কমপ্লিট করেন, আগামীকালকে তাহলে আমরা আবার এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এই দুইটা কিন্তু মানে এরকম না যে আপনি আবার কালকে ক্লাস হওয়া পর্যন্ত রেখে দিয়েছেন যে আমি তো সব বুঝে নিয়েছি, সব তো পারবো, এমন না কিন্তু। না, আমি এটা এখন করে প্র্যাকটিস ফেলবো। করবেন, রিয়াকশন দেখে দেখে লিখবেন, দেখে তারপরে না দেখে লিখবেন, মিলাবেন। কোন জায়গায় বেঁধে যাচ্ছেন সেই জায়গায় আবার দেখবেন, দেখে আবার লিখবেন। যতক্ষণ পর্যন্ত না দেখে একদম পুরোটা লিখতে পারছেন রিয়াকশন, ততক্ষণ পর্যন্ত উঠবেন না। আচ্ছা, যখন হলো যে আপনি দেখলেন যে আমি এবার না দেখে পুরোটা লিখতে পারছি, যদি লিখতে লিখতে হুম। কোন একটা জায়গায় বেঁধে যায়, ওই জায়গাটা দেখলেন, দেখে আপনি আবার পরের অংশ শেষ করলেন, দিয়ে আপনি মনে করলেন যে আমি হ্যাঁ না দেখে লিখলাম। না, ব্যাপারটা এরকম না। যে জায়গায় বেঁধে গেল সেই জায়গাটা দেখে নিয়ে ক্লিয়ার হলেন, দিয়ে আবার প্রথম হুম। থেকে লিখবেন। যদি পুরাটা পেরে যান, মানে লিখতে পারেন, তাহলে ওকে। এবার আপনি 2-4-5 মিনিট গ্যাপ নেবেন, মানে ব্রেক নেবেন বা অন্য কিছু কাজ করবেন 5 মিনিট। হুম। 5 মিনিট পরে আবার লিখবেন, ভুলে গেলেন কিনা। যদি দেখেন 5 মিনিট পরেও আপনি লিখতে পারেন, তাহলে আপনি এবার গ্যাপ দেন। মানে একটা রিয়াকশন যেগুলো এর ঝামেলা করবে বা যেগুলো আপনার কাছে ঝামেলাপূর্ণ মনে হবে, এক একজনের কাছে এক এক রকম। হ্যাঁ, রিয়াকশন কেমিস্ট্রি গুলো ব্যাপারটা হচ্ছে এক একজনের কাছে এক একটা রিয়াকশন এক এক রকম ভাবে আসে। সেই জন্য আপনি মনে রাখবেন যে যখন আপনি না দেখে লিখতে পারলেন, লিখার পরে আপনি 5 মিনিট পরে আবার লিখবেন। যদি পারেন যে হ্যাঁ আমি লিখতে পারছি, তাহলে পরে আপনি এটাকে তখন ব্রেক নেবেন এবং পরবর্তীতে আরো 2 বার লিখবেন না দেখে। যদি সবকিছু কমপ্লিট হয়ে যায়, তাহলে ভাববেন যে এটা আমার কাছে মানে হয়ে গেছে। এরপরে আপনার না লিখলে হবে, শুধু প্র্যাকটিস করলে হবে, মানে দেখে দেখে পড়লে হবে। আর যে সমস্ত রিয়াকশন ঝামেলা করবে না বা রিয়াকশনে মাল্টিপল স্টেপ নাই, সেগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন, না লিখলে হবে। বাট যেগুলোতে মাল্টিপল স্টেপ রয়েছে, সেগুলো না লেখা পর্যন্ত আপনি স্যাটিসফাইড হবেন না। আর যদি হয়ে যান স্যাটিসফাইড, তাহলে কিন্তু বিপদ আছে। কোন জায়গায় আটকাবেন আপনি নিজেও টের পাবেন না। বুঝে গেছে আমার কথাটা? কথাটা খুবই জি, জি। সিম্পল, কিন্তু এটা মনে রাখবেন। পরীক্ষা না হওয়া, কমপ্লিট না হওয়া পর্যন্ত এই কথাটা মনে রাখবেন যে দেখতে যেরকম মনে মনে হলেও জিনিস কিন্তু ওরকম না। সব জিনিস দেখতে যেরকম মনে হবে, আসলে জিনিস ওরকম নাও হইতে পারে। সো মনে হুম। হচ্ছে যে আমি পারবো রিয়াকশন দেখে, কিন্তু আসলে লিখতে গেলে আমি নাও পারতে পারি। সেজন্য আমি পারবো কি পারবো না সেটা আমি কনফার্ম হবো কিভাবে?
লিখার মাধ্যমে, না দেখে লিখার মাধ্যমে। এবং লিখতে যদি আটকে যায়, তাহলে ওইটা দেখে পরের অংশটুকু লিখে হুম। ফেললাম, এটা পড়া না। ওটা দেখে ওটাকে আত্মস্থ করার পরে প্রথম থেকে আবার লিখবো। যদি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত লিখতে পারি, তবেই আমি বুঝবো যে এটা হয়েছে। ঠিক আছে? ঠিক আছে। আজকে এই পর্যন্তই। আগামীকালকে বাকি অংশগুলো নিয়ে আমরা আলোচনা করব সেম টাইমে। ঠিক আছে? ওকে স্যার, ভিডিওটা একটু আপলোড করে হ্যাঁ, দিন। আপলোড করে দিচ্ছি, এই কিছুক্ষণের মধ্যে আপলোড করে দিচ্ছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।